Welcome to you all. Today's lesson is Asleep in the Valley, written by Arthur Robert. West Bengal Council of Higher Secondary Education ক্লাস 12 এই কবিতাটা আছে Asleep in the Valley, written by Arthur Robert. উচ্চারণটা খেয়াল করবে, কারণ তিনি ফরাসি কবি ছিলেন। ফরাসি ভাষায় উচ্চারণটা এইভাবে হবে আর্তুর রোব্যাঁ, রোব্যাঁ। ঠিক আছে, ব্রিটিশ ইংলিশ হলে আর্থার রেম্বাউড উচ্চারণ হতো, কিন্তু ফরাসি যেহেতু শব্দ সেহেতু এটা আর্তুর রোব্যাঁ উচ্চারণ হবে। আজকের পার্ট আমাদের এইটা। ঠিক আছে, এই কবিতাটা লেখা হয়েছিল 1877-এ। Arthur Robert was in the Dutch colonial army in 1876. 1876 ডাচ কলোনিয়াল আর্মিতে রোবা যোগদান করেছিলেন। ঠিক তার পরের বছরই এই কবিতাটা লেখা হয়েছিল, যখন ফ্রান্স রাশিয়ার সঙ্গে যুদ্ধে রত। সেই সময় এই কবিতাটা তিনি লিখেছিলেন। তা এই কবিতাটার মূলত যে মূল ফরাসি ভাষা যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে লে দরমার দি ভ্যাল, লে দরমার দি ভ্যাল। অর্থাৎ এই দরমার শব্দটা এটা ফরাসি শব্দ, এটা মানে টু স্লিপ, ঘুমানো। আরেকটা নামকরণ ব্রিটিশ ইংলিশে হয়েছিল পরবর্তী সময়, দ্য স্লিপার অফ দ্য ভ্যালি। এই কবিতাটার উপর ভিত্তি করেই আজকের কবিতাটা Asleep in the Valley, lay dormant the well, and this poem was first appeared in Anthology Limery, যেটা 1888-এ প্রকাশিত হয়েছিল। এইটা প্রথম এই কবিতাটার আবির্ভাব হয়েছিল এই বইয়ে, অ্যান্থোলজি লিমেরিতে। এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম, অর্থাৎ যুদ্ধবিরোধী কবিতা। বহু সময় থেকে লেখা হয়েছে, এবং এটা লেখা হয়েছে ফ্রি ভার্স ফর্ম অফ 19th সেঞ্চুরি। অর্থাৎ 19th সেঞ্চুরি ফ্রি ভার্স ফর্ম ছিল, সেই গঠনে কবিতাটা লেখা হয়েছে। কবিতাটা যখন লেখা হচ্ছে, লেখার সময় মানে তার আগে একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছিল। সেটা হচ্ছে 1870-তে, 1870 July 19, when France declared war on Prussia under the leadership of Bismarck. অর্থাৎ বিসমার্কের নেতৃত্বে ফ্রান্স প্রুশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং নেপোলিয়ন থার্ড তিনি ক্যাপচার্ড হয়ে যান। এবং সেই সময় একটা ট্রিটি তৈরি হয়েছিল, একটা সন্ধি তৈরি হয়েছিল, যাকে ট্রিটি অফ ফ্র্যাঙ্কফুর্ট বলা হয়, সাইন্ড ইন মে 16, 1870। 1870-এর 16ই মেতে এই সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল। আর কবিতাটা মূলত লেখা হয়েছিল 1870-তে অক্টোবর মাসে, প্রকাশিত হয়েছিল অনেক পরে। ঠিক আছে, পরের দিকে প্রকাশিত হয়েছিল 18 তারপরে আবার প্রকাশিত হয় 1888-এ। ঠিক আছে, তো এটা অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধবিরোধী কবিতা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যদি পড়ো তাহলে দেখবে উইলফ্রেড ওয়েনের খুব সুন্দর সুন্দর সব কবিতা আছে। ওয়ারমঙ্গার্স যারা, তারা তো যুদ্ধ করবারই চেষ্টা করবে, গোটা পৃথিবী জুড়ে বারবার এরকম হয়েছে। এখনো বিচ্ছিন্নভাবে এখানে সেখানে সব যুদ্ধ চলছে, সেটা চলতেই থাকে। এটা সাম্রাজ্যবাদী দেশের একটা প্রকৃতির মধ্যে পড়ে। তো যাই হোক, কিন্তু সচেতন মানুষ যারা, সচেতন কবি, তারা কিন্তু যুদ্ধের বিরোধিতাই করেছেন। যুদ্ধের মধ্যে কিন্তু কোনো উন্মাদনা নেই, যুদ্ধের মধ্যে কোনো রোম্যান্স নেই। ফলে যারা মানবিক, তারা কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে কবিতা লিখেছেন। কিন্তু এই কবিতার একটা বৈশিষ্ট্য পাবে,
এই কবিতাতে কোথাও উইলফ্রেড আর্মিনের কবিতাগুলো তাই, কোথাও ওয়ার এর উল্লেখ পাবে না, অথচ যুদ্ধের কবিতা, ওয়ার শব্দের কোথাও উল্লেখ নেই। শেষে একটা জায়গা থেকে আমরা একটা দুটো শব্দ, সরি শেষের দিকে লাস্ট স্ট্যান্জাতে দুটো শব্দ থেকে আমরা বুঝতে পারবো যে এটা যুদ্ধ সংক্রান্ত কবিতা। ঠিক আছে, asleep in the valley অর্থাৎ উপত্যকায় ঘুমোনো। এই যে ফার্স্ট স্ট্যান্জাটা, ফার্স্ট স্ট্যান্জা সেকেন্ড স্ট্যান্জা, আমি স্ট্যান্জা গুলো কি ডিপিক্ট করছে, কি বর্ণনা করছে সেগুলো বলে দিই। থার্ড স্ট্যান্জা এবং ফোর্থ স্ট্যান্জা কি ডিপিক্ট করছে সেটা বলে দিই। ফার্স্ট স্ট্যান্জা হচ্ছে সেরেনিটি অর্থাৎ প্রশান্ততা। ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে সেরেনিটি, সেরেনিটি বাংলা যাকে প্রশান্ততা বলে বা প্রশান্ত ভাব। সেকেন্ড স্ট্যান্জাটা ম্যাজেস্টি, আমি আগে এগুলো বলে দিই তারপর স্ট্যান্জাগুলো বলছি। ম্যাজেস্টি বা রাজকীয়তা, কেন রাজকীয়তা সেটা বলবো, কেন সেরেনিটি বলবো। থার্ড স্ট্যান্জাটা হচ্ছে সলেমনিটি, সলেমনিটি এবং ফোর্থ স্ট্যান্জাটা হচ্ছে আয়রনি। ঠিক আছে, ফার্স্ট স্ট্যান্জাটা বললাম সেরেনিটি, প্রশান্ততা, অর্থাৎ কবি একটা অ্যান্টি ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন। যুদ্ধের যে নারকীয়তা, যুদ্ধের যে নৃশংসতা, সেই নৃশংসতার বিরুদ্ধে একটা অ্যান্টি ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন। প্রকৃতিটি কেমন, প্রকৃতি কেমন দেখাচ্ছে, প্রকৃতি সেরকমই থাকে, প্রকৃতি কেমন সেটা দেখাচ্ছেন। এই জন্য প্রকৃতির মধ্যে যে একটা প্রশান্ত ভাব সর্বদা আছে সেটাকে তিনি এর প্রেক্ষা করছেন, প্রেক্ষাপট করে এই প্রেক্ষাপটের উপরে যুদ্ধের যে নৃশংসতা, অমানবিকতা, এগুলোকে তিনি তুলে ধরছেন। তো ফার্স্ট স্ট্যান্জা দেখো, ফার্স্ট লাইন, আ স্মল গ্রিন ভ্যালি, গ্রিন শব্দটা ব্যবহার করলেন, আ স্মল গ্রিন ভ্যালি। গ্রিন শব্দটা এখানে বোঝাচ্ছে ফার্টিলিটি অর্থাৎ উর্বরতা, ফেস্টিভিটি এবং ভাইব্রেন্স অফ লাইফ, জীবনের উদ্যমতা, জীবনের উদ্যমতা, উৎসব এবং ফার্টিলিটি, এগুলি বোঝায়। তো ওই জন্য বলেন গ্রিন ভ্যালি, আ গ্রিন ভ্যালি, আ স্মল গ্রিন ভ্যালি অর্থাৎ একটা ছোট্ট সবুজ উপত্যকা। এটা দিয়ে উনি কি আনলেন, ভিগর অফ লাইফ, এটাকে নিয়ে আসছেন। ঠিক আছে, where a slow stream flows অর্থাৎ একটা ছোট্ট ধীর গতি সম্পন্ন নদী বয়ে চলেছে, এটা প্রবাহকে বোঝাচ্ছেন, জীবন প্রবাহ। ঠিক আছে, where a slow stream flows, একটি ছোট্ট ধীর গতি সম্পন্ন নদী প্রবাহিত হচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্লো অফ লাইফ। একদিকে উৎসব, একদিকে উর্বরতা, একদিকে জীবনের প্রাচুর্য, উজ্জীবন, তার সঙ্গে জীবনের প্রবাহ, গতি, মানে এটাকে উনি এই এক প্রশান্ত ভাবকে তুলে ধরছেন একটা, ঠিক অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, অ্যান্টি ওয়ার মুড নিয়ে তিনি তুলে ধরছেন এখানে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, সূর্যের আলো এসে পড়েছে সেখানে। ওই যে নদীটা বয়ে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে যেন একটা রূপলি একটা সরু অংশ, সরু পাত, একটা তন্তু যেন। গ্রাস অন দ্য ব্রাইট গ্রাস অর্থাৎ উজ্জ্বল সূর্যালোকে উজ্জ্বল সবুজ ঘাসের মধ্যে দিয়ে
মানে শ্যামলিমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে যে নদীটা, তাকে তিনি বলছেন স্ট্র্যান্ডস অফ সিলভার, অর্থাৎ মনে যেন একটা রূপুলি তন্তু বয়ে চলেছে, ঝকঝক করছে একদম। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, সূর্য পাহাড়ের একেবারে উপর থেকে সূর্যের আলো এসে পড়ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হলো বলতে গেলে হোল বলছে, অর্থাৎ পাহাড়ের গায়ে যে গর্তগুলো আছে সেই গর্তগুলোকে আলোতে পূর্ণ করে দিচ্ছে। তার একটা দারুণ পরিবেশ, একটা সূর্যালোকিত দিন, সবুজ উপত্যকা, সেখানে রূপলি তন্তুর মতন একটি ধীর গতি সম্পন্ন নদী বয়ে চলেছে। পরিবেশটা নিজে অনুভব করো, তাহলে বুঝতে পারবে, নিজেরা অনুভব করলে বুঝতে পারবে একটা দারুণ প্রশান্ততা। সেরকম জায়গায় যদি আমরা যাই কি হবে, মন প্রশান্ত হয়ে যাবে, শান্ত। এই প্রশান্ততাগুলি তুলে ধরেছেন প্রথমে। তারপরে বলছিলাম ম্যাজেস্টি। ম্যাজেস্টি কেন? এখানে একজন সোলজারকে আমরা দেখব, যে সোলজার সে কিন্তু ডেড, মৃত, কিন্তু সে এমন ভাবে শুয়ে আছে, সে শুয়ে থাকার মধ্যে যেন প্রাণের উচ্ছলতা, সে শুয়ে থাকার মধ্যে যেন একটা ভীষণ প্রশান্তি, মুখে একটা হাসি লেগে আছে, ভীষণ প্রশান্তি একটা। এবং এই যে মৃত্যু যে তাকে হারিয়ে দেয়নি, তার মনের সে রাজকীয় ভাবটা এখানে প্রকাশিত হচ্ছে। A soldier very young lies open mouthed, ওই যে উপত্যকা, সেই উপত্যকার মধ্যে একজন সৈনিক শুয়ে আছে, খুব অল্প বয়সী, মুখটা খোলা মুখে। A pillow made of fern, অর্থাৎ ফার্ন গাছ, ফার্ন গাছের এমন ভাবে আচ্ছাদিত হয়ে আছে জায়গাটা, সেটা যেন বালিশের মতো মনে হচ্ছে। তাই উনি বলছেন a pillow of fern, a pillow made of fern beneath his head, তার মাথার নিচে সেই ফার্ন গাছের বালিশ যেন রাখা। মানে প্রকৃতি তাকে সব দিয়ে দিয়েছে, শোয়ার জন্য বালিশের মতন বালিশ, একটা ফার্ন গাছে বালিশ, পায়ের কাছে দেখো ফুল দেখতে পাবে। asleep, সে শুয়ে আছে। stretched in the heavy down growth, একদম খাদের দিকে প্রসারিত হয়ে শুয়ে আছে। দুটো পাহাড়ের মাঝখানে যে অংশ উপত্যকা, খাদের দিকে সে প্রসারিত হয়ে শুয়ে আছে। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসফট বেড, পেল দেখো এখানে একটা অ্যান্টিথেসিস নিয়ে এলেন। পেল বিবর্ণ, ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসফট বেড, অর্থাৎ সে শুয়ে আছে হাতের উপরে ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসফট বেড, অর্থাৎ তার যে বিছানাটা সেটা সূর্যের আলোতে আলোকিত হয়ে আছে, সবুজ হয়ে আছে, সবুজ ঘাসের, আমি তো আগেই বলেছি সবুজ প্রান্তর। সেই সবুজ প্রান্তরে উষ্ণতা উনি দেখাচ্ছেন। কারণ উষ্ণতা দেখাচ্ছেন, কারণ মৃত্যু বা জড়ত্ব তো ঠান্ডাকে বোঝায়, অর্থাৎ তার এগেনস্টে তিনি লিখছেন যে যুদ্ধ তুমি কিন্তু হারাতে পারোনি মানুষকে, তুমি তাকে মৃত করতে পারোনি, সে কিন্তু এখনো জীবিত আছে। জীবিত কি শরীরে জীবিত আছে না, তা নেই, কিন্তু তার মধ্যে যে প্রাণবন্ততা, তার মধ্যে যে উচ্ছলতা, সেটা তাকে জীবিত করে রেখেছে। থার্ড স্ট্যান্জা যেটা, সেটা হচ্ছে সলেমনিটি, একটা গাম্ভীর্য। একটা গাম্ভীর্য কেন? একটা গম্ভীর পরিবেশকে কবি এখানে তৈরি করার চেষ্টা করছেন, যে দেখো ও তো ঘুমোচ্ছে, প্রকৃতির অন্যান্য আরো যারা উপাদান আছে বা ইত্যাদি, তাদেরকে কবির এটা একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, একটা অ্যাপিল, আবেদন। His feet among the flowers, তার ফুলগুলো, সরি তার পায়ের কাছে ফুলগুলো আছে। ফুল কখন দিই আমরা পায়ে? মৃত ব্যক্তির পায়ে ফুল দিই আমরা। He sleeps, সে ঘুমিয়ে আছে। তিনি বলছেন না হি ডাইস, হি স্লিপস, সে ঘুমিয়ে আছে। His smile is like an infant's, তার হাসিটা, মুখটা হাঁ হয়ে আছে, কিন্তু সেই হাঁ করা মুখেও যেন একটা প্রসন্নতা, তার মুখে যেন একটা হাসিটা কিরকম? শিশুদের মতন। জেন্টল উইদাউট গাইল, একেবারে সুন্দর মৃদু হাসি, উইদাউট গাইল, গাইল মানে ছলনা, প্রেটেনশন, কোনো ছলনা নেই মুখের মধ্যে, কোনো চালাকি নেই, কোনো ছলনা নেই, একটা সরল সুন্দর শিশুর মতো মুখ, সেই মুখে হাসি। প্রকৃতিকে বলছেন নেচার কিপ হিম ওয়ার্ম, প্রকৃতিকে কবি বলছেন প্রকৃতি তুমি ওকে উষ্ণ রাখো,
হিমে ক্যাচ করলো, ঠান্ডা লেগে যেতে পারে, ঠিক আছে? প্রকৃতিকে তিনি অনুরোধ করছেন, ও ঠান্ডা লেগে যেতে পারে। ও মৃত একবারও কবি সেটা বলতে চাইছেন না, ও ঠান্ডা লেগে যেতে পারে, ওকে উষ্ণ রাখো। আর ফোর্থ স্ট্যান্সা যেটা, সেটা হচ্ছে আয়রনি। আয়রনি কেন? এর মধ্যে একটা শ্লেষ আছে। হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ভনমন করা পতঙ্গরা তার ঘুমের ব্যাঘাত করে না। হি স্লিপস ইন সানলাইট, হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে ঘুমিয়ে আছে। ওয়ান হ্যান্ড অন দ্য ব্রেস্ট, এই যে ওয়ান হ্যান্ড অন দ্য ব্রেস্ট, এইটা মূলত বাইবেলের যে জেচেরিয়া আছে, চ্যাপ্টার নাম্বার 13 ভার্স নাম্বার 6, বাইবেলের নিউ টেস্টামেন্টের চ্যাপ্টার নাম্বার 13 ভার্স নাম্বার 6 এ যে জেরেমিয়া আছে, সেই জেরেমিয়াতে একটা উক্তি আছে। সেই উক্তি থেকে, উক্তির মধ্যে সেই শ্লেষ আছে একটা, সেই শ্লেষের মধ্যে, সেই শ্লেষটাকে তিনি এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন এই লাইনটার মধ্যে দিয়ে, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। যেন কত তৃপ্তি একটা। আমরা কখন ঘুমাই বুকে হাত দিয়ে? যখন আমাদের খুব শান্তির ঘুম হয় একটা। এখানে একটা শ্লেষ উনি ব্যবহার করেছেন যুদ্ধরত মানুষদের বিরুদ্ধে। তো সেইখানে বাইবেলের জেরেমিয়াতে কথাটা হচ্ছে, বলছেন যখন তাকে জিজ্ঞাসা করছেন, মানে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হোয়াট আর দিস স্কার্স অন ইয়োর চেস্ট, তোমার বুকে এগুলো কিসের দাগ? সে বই উত্তর দিচ্ছে, আই ওয়াজ হার্ট অ্যাট মাই ফ্রেন্ডস হাউস, আমি আমার বন্ধুর বাড়িতে আহত হয়েছিলাম। বন্ধুর কাছে গেছিলাম বিশ্বাস নিয়ে, বন্ধুর কাছে ভালোবাসা পাওয়ার জন্য গেছিলাম, ভালোবাসা দিতে গেছিলাম, কিন্তু সেখান থেকে আমার আঘাতটা এলো। তাই হয়, মানুষের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত সেটা তো হয় না। কারণ আমি আগেও অন্যান্য জায়গায় বারবার উল্লেখ করেছি, আমাদের যে ষড়রিপুর তাড়না, সেই ষড়রিপুর তাড়না আমাদেরকে সেই বিরোধী মনোভাবকে তৈরি করায়, সে আঘাতের মনকে তৈরি করায়, ঠিক আছে? তো এই কথাটা বলছেন, এখান থেকে তিনি ওটা নিয়েছেন, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, এখানে একটা শ্লেষ আনলেন, ঠিক আছে? যারা সে কত প্রশান্তিতে ঘুমাচ্ছে, প্রশান্তিতে ঘুমাচ্ছে না, তার এক বন্ধুও তাকে গুলি করেছে, ঠিক আছে? অ্যাট পিস, বুকে হাত দিয়ে সে শান্তিতে ঘুমাচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন হিজ সাইড, তার পাশে, এক পাশে, দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল গর্ত। কিসের গর্ত? দিস আর দ্য হোলস মেড বাই দ্য বুলেটস, বুলেট উন্ডস, এগুলো বুলেট উন্ডস, অর্থাৎ বুলেট এসে সেখানে ঢুকেছে, তাকে ক্ষত করেছে, তাকে মৃত করেছে, ঠিক আছে? এই একটা শ্লেষ এর মধ্যে আছে। এই কবিতাটা পড়লাম। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, যারা যারা এখনো করোনি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে ভালো হবে, তাহলে আমারও তো উৎসাহ বাড়ে আরো। হ্যাঁ, এবার তোমাদের কবিতা থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে, তোমাদের মতো করে বললাম, ছোট ক্লাস তো, মতো মতো করে বললাম, যদি তোমাদের এরপরে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। গুড বাই।